ত্রয়োদশ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলেও নির্বাচনের দুটি সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ডিসেম্বরে নির্বাচন করতে চাইছে সরকার। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও সমমনারা দীর্ঘদিন ধরে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সেই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে বাড়ছে সন্দেহ সংশয়। নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশন বলছে ডিসেম্বরকে টার্গেট ধরেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে যৌক্তিক সময়ে ঘোষণা করা হবে তফসিল। তাহলে কি ডিসেম্বরে হচ্ছে নির্বাচন? এই শিরোনামে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটা ধারণা পাওয়া যাচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে সন্দেহ সংশয় রয়েই গেছে। তাহলে কি ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে একজন বিজ্ঞ আলোচক আছেন, আমার প্রিয়জন রাজ্জাকি ভাই, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়া এবং এই সরকারের 6 মাস অতিক্রম হয়েছে ইতিমধ্যেই। রাজনৈতিক অঙ্গনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকারকে সামনের দিকে এগুতে হচ্ছে, এবং এই সরকার যতগুলো প্রশ্নের মধ্যে আছে এর মধ্যে একটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, কিভাবে হবে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের প্রশ্ন সরকারের কাছে আছে। আমরা গত কয়েক মাস আগেও এই নিয়ে সরকারের যিনি প্রধান, তার স্পষ্ট বক্তব্যের আগে উপদেষ্টাদের কাছ থেকে একাধিক উপদেষ্টার কাছ থেকে একাধিক রকমের বক্তব্য আমরা শুনেছিলাম, এবং সেই সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এটিও স্পষ্ট করা হয়েছিল, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছিল যে এইসব বক্তব্য উপদেষ্টাদের নিজস্ব কথা। এই নির্বাচনের কখন হবে, কিভাবে হবে, সেটি আমাদের প্রধান উপদেষ্টাই যথাসময়ে বলবেন। এবং গত কয়েক মাস আগেই আমাদের প্রধান উপদেষ্টা সেই ব্যাপারে তিনি সম্ভাব্য দুটো কথা বলেছিলেন। একটি হচ্ছে যে আগামী ডিসেম্বরের নির্বাচন, অথবা যদি রাজনৈতিক দলগুলো চায় সেটি 26 সালের জুন মাসের মধ্যে এই নির্বাচনটি হতে পারে। তো এরপরে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে যে সমস্ত সমমনা রাজনৈতিক দলগুলো আছে, তারা অব্যাহতভাবে নির্বাচনের ব্যাপারে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করছে, এবং নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট রোডম্যাপ সহ সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য তারা প্রত্যাশা করছে বা দাবি করে আসছে। তো আপনি জানেন যে এরপর নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সরকার যখন চাইবে, এমনকি ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচন সরকার চায় এবং রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে মতৈক্য থাকে, তাহলে ইলেকশন কমিশনও নির্বাচন করতে প্রস্তুত বলেও আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনিও বলেছেন। এবং আপনার মনে আছে আমাদের সেনা প্রধান, তিনি কিন্তু গত বছরই তিনি একবার একটা সময় বলেছিলেন যে নির্বাচন হবে 18 মাস পর, 18 মাস, এবং সেই 18 মাসের মধ্যে, হ্যাঁ 18 মাসের মধ্যে। এবং তিনি যে সময়সীমাটার কথা বলেছেন সেই সময়সীমাটা কিন্তু ওই ডিসেম্বরেই, এটা আমরা 18 মাস হিসাব করলে ডিসেম্বরেই সেটি হয়। তো সব কিছু মিলিয়ে এখন আপনি যেটা সূচনা বক্তব্য রেখেছিলেন, সেই সূচনা বক্তব্যের মধ্যেই ইলেকশন কমিশন, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দায়িত্বশীলদের পক্ষ থেকে এই নির্বাচনটির ব্যাপারে সরকার আগামী ডিসেম্বরেই নির্বাচনের ব্যাপারে ভাবছে, এইটুকু আমরা আভাস পাচ্ছি। তবে এরপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন এই মুহূর্তে রাজনীতির মাঠে খুবই সক্রিয়, এবং সেই জামাতে ইসলামীর পক্ষ থেকে তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো তাড়াহুড়া করতে চায় না। তারা মনে করে যে নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার ইত্যাদি প্রশ্ন, এবং এই নিয়ে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে এক ধরনের বিতর্কও তাদের মধ্যে আছে। তবে বিএনপির সাথে যারা সমমনা রাজনৈতিক দল এবং বাম রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা চায় যে
নির্বাচন যত দ্রুত সম্ভব সেটি হওয়া দরকার এবং এই ব্যাপারে সরকারের একটা রোডম্যাপ এটা নিয়ে। আর সন্দেহ সংশয়ের ব্যাপার যেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এইটার সাথে একটা নতুন বিতর্ক যুক্ত হয়েছে। সেই নতুন বিতর্কটা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে না এর আগে স্থানীয় নির্বাচন হবে। রহমান খান পরবর্তী অংশে ধন্যবাদ জানাচ্ছি। এটাও কিন্তু একটা সংশয় বা একটা বিতর্ক স্থানীয় সরকার সংস্কার কমিশন থেকেও কিন্তু এমন সুপারিশ করা হয়েছে। আমি সেই আলোচনায় আসবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি। এরপরে অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি, একদিকে আমরা ধারণা পেলাম যে ডিসেম্বরের মধ্যে সরকার জাতীয় সংসদ নির্বাচন করতে ইচ্ছুক, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর দিকে যদি আমরা তাকাই আমরা দেখছি যে এখনো নির্বাচন ঘিরে এক ধরনের সংশয় রয়ে গেছে। সম্প্রতি বিএনপি মহাসচিব প্রশ্ন রেখেছেন যে আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা বিভিন্ন ব্যক্তির কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছেন, যে কারণে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন সহ আলোচক সিদ্দিকুর রহমান ভাই, দেশ টিভির দর্শক শ্রোতা। দেখুন, আমরা একটা টার্মোয়েল সিচুয়েশন এর মধ্য থেকে একটা অবস্থায় আসছি। প্রথম আপনাকে একটু চলমান যে সরকার তার পরিস্থিতিটা একটু বিবেচনায় আমাদের নেওয়া দরকার। বাংলাদেশে কিন্তু তত্ত্বাবধায়ক অধীনে অনেকগুলো নির্বাচন হয়েছে এবং এই তত্ত্বাবধায়ক অধীনে যখন নির্বাচন হয়েছে তখন কিন্তু দেশের সব কিছু ছিল ঠিক, সব কিছু ছিল রাইট অর্ডারে, শুধু মাঝখানে সরকারটা ছিল না। সেখানে সরকার বসে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে গেছে। এটা আমি কেয়ারটেকারের কথাগুলো বলছি। আর যদি আপনি এই চলতি সরকারের কাছে আসেন, এই সরকার প্রথম কথা হলো সে কেয়ারটেকার সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। দ্বিতীয় কথা হলো এই সরকার যখন আসছে তখন পুলিশ নাই, পুলিশ 3 ভাগ। 3 ভাগের কি, 1 ভাগ পলাতক, 1 ভাগ যোগ দেয়নি, আর 1 ভাগ যোগ দিছে তারা ইনঅ্যাক্টিভ। বায়তুল মাল খতিব পালাই গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছে, ওয়াসার এমডি পালাই গেছে, বিচারপতিরা চলে গেছে। এই যে একটা সিচুয়েশন, এবং তার পাশাপাশি আনসারের দাবি, এইভাবে মেডিকেল কলেজের দাবি, টিচারদের দাবি, 150টা আন্দোলন তাকে ফেস করতে হয়েছে। অতীতের কোনো কেউ করে নাই। তার ভিতরে তাকে নির্বাচনের কথা বলা হচ্ছে, তার ভিতরে আমি সংস্কার করেন সেটাও মানি, সেটাও বলা হচ্ছে, সব কিছু বলা হচ্ছে। কতখানি যৌক্তিক? 2 নম্বর আসেন, নির্বাচনী একটা জাস্ট 2টো ভাগ হয়েছে। একটা ভাগ বলছে কোন দল কি না দল এটা ইম্যাটেরিয়াল, সবাই জানে। একটা ভাগ হয়েছে এই সংস্কার আগে বিচার, তার সংস্কার বিচার আগে তারপরে নির্বাচন। আরেকটা বলছে যে নির্বাচন হোক আর সংস্কারের প্রস্তাব দেখবে নির্বাচিত সরকার। মানে নির্বাচিত সরকার যারা আসবে তারা কিন্তু সংস্কারের প্রস্তাবগুলো দেখবে। আচ্ছা, নির্বাচিত সরকার এসে যদি কথার কথা এই সংস্কার প্রস্তাবটাকে অ্যাপ্রুভ করে, মেনে নেয়, তাহলে এখন মানতে দোষটা কোথায়? আর আপনি যদি এখন না মানেন, নির্বাচনের পরে মানবেন, তার গ্যারান্টি কোথায়? তৃতীয় কথা হইল যদি এটা যারা বলছে তাদেরকে যদি বলা হয়, যারা এটার পক্ষে যে আগে সংস্কার হোক, তারা যদি বলে আপনারা এনশিওর করেন যে এটা কিভাবে, এবং তারপর যদি নির্বাচনে তারা জয়লাভ করে, তাহলে কিন্তু এই প্রেশারটা অটোমেটিক আসবে এবং তারা কি খুব সহজে যে তারা ছাড়বে তা কিন্তু মনে হয় না। তৃতীয় দফায় আসেন আপনি, স্থানীয় সরকার নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে, এটাও কিন্তু ওই 2 ভাগের মধ্যে আছে। 1 ভাগ বলছে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হবে, আর 1 ভাগ বলছে যে না, জাতীয় সংসদ নির্বাচনটা আগে। এই যে লড়াইগুলো, এখন ধরেন নির্বাচন যথারীতি আপনার ইউনূস সাহেব দিয়ে দিল, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ডিসেম্বর মাসেই নির্বাচন দিল, অক্টোবরে তফসিল দিল, নির্বাচন 3 তারিখ দিল। এই 3 তারিখ দেওয়ার পরে কি হবে? তার আগে তো একটা জায়গায় আসতে হবে, আমরা সবাই এই নির্বাচন চাই। ধরা যাক আসলো না, নির্বাচন দিল কার দাবির পরিপ্রেক্ষিতে? ঠিক আছে, যেটাই বৃহৎ অংশ মনে হয় বড় দল, তাদের দাবিতে যদি সংসদ নির্বাচনটা আগে দেওয়া হয়, তাহলে যদি আরেকটা ভাগ যে রয়েছে তারা বলতেছে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছি, কাছে আমি নির্বাচন করতে দিব না। সেই সঙ্গে আমরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে যে দাবি শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে সুষ্ঠু নির্বাচনও সরকার ব্যর্থ হবে, আওয়ামী লীগের বিচার না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে পারে, সেক্ষেত্রে দেশে গৃহযুদ্ধে শঙ্কার কথা বলছেন তারা।
যে শঙ্কার কথা বলছে সেটা আমি গৃহযুদ্ধের কথা বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলতেছি একটা সমূহ বিপদ আমি দেখতেছি। কারণ আপনি দিলেন সংসদ নির্বাচন, আমি বলতেছি না স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, তাইলে আমি নির্বাচন হইতে দিব না, আমি বানচাল করার চেষ্টা করব, আমি সেই অর্থে বলছি। আবার যদি স্থানীয় নির্বাচন আগে দেয়, তাহলে যারা জাতীয় সংসদ নির্বাচন আগে চাইছে তারা বলবে আমরা এই নির্বাচন মানি না। পাশাপাশি আপনি আসেন কি দিয়ে আপনি নির্বাচনটা করবেন। আপনি যখন নির্বাচন করতে যাবেন টোটাল প্রশাসন যন্ত্রটা আপনার লাগবে। সেই প্রশাসন যন্ত্র এখন পর্যন্ত আমরা দেখতেছি জাস্ট ইনঅ্যাক্টিভ। তো জাস্ট ইনঅ্যাক্টিভ যদি হয় তাহলে সেই প্রশাসন যন্ত্র দিয়ে আমি নির্বাচনটা কেমনে করাবো, এগুলো এনশিওর করতে হবে। তৃতীয় কথা হইল, আমি বিভিন্ন টকশো বলি বা ইউটিউব দেখি, আমি এই সরকারের ব্যর্থতা দেখি। মানে আমি ব্যর্থ বলছি না, আমি বলছি সবাই বলে সে ব্যর্থ। তো যে সরকারটা সর্বক্ষেত্রে ব্যর্থ, যেমন ধরেন রাষ্ট্রপতি অপারেশন করতে গেছিল ছাত্ররা, সেটা কিন্তু একটা বড় দলের কারণে পারে নাই। এই যে বড় দলটা, সে কিন্তু অনেক শক্তিশালী দল, যে বড় দলটার কথা আমরা বলছি। এখন এই যে মানে ইউনূস সাহেব যে এই যে সরকারটা, সেই সরকারটা যদি আপনি মনে করেন যে নির্বাচনটা দিতে গিয়া যদি সে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে এগুলো সমাধান না করে নির্বাচনটা দিবেন কেমনে? প্রশাসন নাই, কিচ্ছু নাই, তাহলে নির্বাচনটা কন্ডাক্ট করবে কি? এক। দুই, যেই ইউনূস সর্বক্ষেত্রে ব্যর্থ বলে মনে হইতেছে, সবাই বলছেন, আমার কাছে অনেক দিকে তার সাফল্য আছে, সেটা ভিন্ন কথা, আজকে যেহেতু সাবজেক্ট সেটা না। তাহলে আপনি ইউনূস সাহেব যেহেতু সব দিক থেকে ব্যর্থ, উনি একটা সাকসেসফুল নির্বাচন দিবেন, খুব সুন্দর একটা নির্বাচন করবেন, এইটা আমি গ্যারান্টি কি? আমি এই গ্যারান্টি কিভাবে নেই? মানে যাকে আমি সর্বক্ষেত্রে ব্যর্থ বলতেছি, সে শুধু একটা কাজই ভালো পারবেন, সেটার গ্যারান্টি আমার কাছে কি? নাকি নির্বাচনটাই আমার কাছে জরুরি? এক। দুই, যারা নির্বাচনের আগে সংস্কার এবং বিচার চায়, সংস্কারটা আমি জানি না, কিন্তু বিচারটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই কারণে আপনি যদি কথার কথা বলছি, আজকে নির্বাচিত সরকার চলে আসে, আর যদি সেই বিচার না হয় কোনো কারণে, কারণ আমরা বিচারটা যদি দলমত নির্বিশেষে একত্র হই, এই বিচারটা আমরা সবাই চাই, তাহলে এটা করতে বাধা দেওয়ার কোনো কারণ নাই, বা ডিলে হওয়ারও কারণ নাই, বা ডিলে হইলেও মেনে নেওয়া উচিত। তো আমি যদি এই বিচারগুলো না করতে পারি, এবং পরবর্তী সরকার আসার পর ইউনূসের চেয়ে মেরুদণ্ডওয়ালা সরকার আসে কিনা আমার সন্দেহ আছে। যদি অন্য কোনো সরকার সেই বিচারটা করতে না পারে, তাহলে কিন্তু সেই লুটতরা, সেই ব্যাংক লুট, কিংবা সেই আয়নাঘর, কিংবা সেই জিনিসগুলা যারা করেছিল, তারা কিন্তু একটা বাহবা পেয়ে যাবে, এবং সেই একই পথে অনেকেরই তখন হাঁটতে হবে। কেননা যদি আজকে এমন একটা সরকার আসে এবং তার বিচার করতে না পারে, তাইলে কিন্তু তারা ভাববে যে বিচার যেহেতু আর করতে পারছে, তারা কিন্তু আর বসে থাকবে না। আর বসে যদি না থাকে, প্রশাসন এবং সেই পতিত যারা আছে, তারা কিন্তু ইউনাইটেড হয়ে যেতে পারে, সেটাও বিবেচনায় রাখতে হবে। সুতরাং সামনে আমি একটা টার্ময়েল সিচুয়েশন দেখতেছি। খুব সহজে নির্বাচন একেবারে নিশ্চিত ইউনূস সাহেব দিলেই হয়ে যাবে, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এক। আর দুই, ইউনূস সাহেবের কোনো কমিটমেন্ট নাই। কোনটা? সে যে কমিটমেন্ট নিয়ে আসে সেটা কি? সে একটা সুস্থ গণতন্ত্র দিতে চায়, সে সংস্কার দিতে চায়, সে বিচারটা করতে চায়। সেটা যদি আমরা শান্তিপূর্ণভাবে করতে না দেই, তাহলে তার কিন্তু রাজনৈতিক কোনো কমিটমেন্ট নাই। হি ইজ নট আনসারেবল টু এনিবডি। চলে যাবে, আসছিলাম, বলছিলাম, শোনো নাই, চলে গেলাম। তখন পরিস্থিতিটা কি হবে সেটা প্রত্যেকের মাথায় রাখা উচিত। এক ইউনূস ছাড়া, আপনাদের এই চ্যানেল বোধহয় আমি বলছিলাম এই কথাটা, আবার আজকে বলতেছি, কালকে সকালে আমাকে যদি দায়িত্ব দেয় প্রধান উপদেষ্টার, সমস্ত প্রশাসন মাঠে নেমে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। এখন যদি বলেন ম্যাজিকটা কি? কোনো ম্যাজিক নেই। ম্যাজিকটা হলো এই যে আমাকে দলমরাইয়া মোসরাইয়া ভর্তা বানাইতে পারবে, এটা হলো হিসাবটা সহজ। সুতরাং এখানে বাংলাদেশের জনগণ যদি চিন্তা করে, আমরা যদি সবাই চিন্তা করি যে এই দেশের মঙ্গল দরকার, এই দেশের গঠনটা দরকার, সুস্থ গণতন্ত্র, তাহলে ইউনূস সাহেবকে সুযোগটা দেয়া উচিত। না পারলে সে চলে যাবে, কারণ আমরা সুযোগ না দিলে সে চলে যাবে। এক। দুই, আমরা প্রায় কথাই বলি জনগণ এটা চায়। জনগণ কি চায়? যে দল নির্বাচন আগে চায় সংসদ, সে বলে জনগণ সংসদ নির্বাচন আগে চায়। আর যারা সংস্কার আগে চায়, তারা বলে জনগণ সংস্কার আগে চায়। ইটস এ ভেগ টার্ম। সেখানে আমার প্রশ্ন, অ্যাডভোকেট আবু হেনা রাজাকের, রাজনৈতিক অঙ্গনের ঐক্যমত্য ছাড়া আসলে ডিসেম্বরের নির্বাচন আয়োজন সম্ভব হবে কিনা, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশাপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। রহমান খান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অকার্যকর হয়ে পড়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকরী ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচন একসঙ্গে আয়োজনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। একটু জানতে চাই যে নির্বাচন কমিশন থেকে তোমাদের জানানো হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে, প্রস্তুতির ব্যাপার রয়েছে, কিন্তু আমাদের প্রশাসন কতটা প্রস্তুত?
দেখুন, আমি প্রশাসন কতটুকু প্রস্তুত সেই প্রশ্ন তো আছেই, কিন্তু 6 মাসে প্রশাসন চলছে, সামনের দিকে এখন প্রশাসনের শুদ্ধি অভিযান, 6 মাস কিন্তু শুদ্ধি অভিযান হয়নি, এখন প্রশাসনের শুদ্ধি অভিযান হচ্ছে। শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমরা আরও কিছুদিনের মধ্যে লক্ষ্য করব যে সরকার কোন লেভেল পর্যন্ত এই শুদ্ধি অভিযান তারা পরিচালনা করবেন, বা প্রশাসন পুনর্গঠনের জন্য তারা কি ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এখন যেটি আপনি বলছিলেন যে সংস্কার কমিশন, আমাদের 6টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, আরও কয়টা সংস্কার কমিশন গঠিত হয়েছিল, সেই সংস্কার কমিশনগুলোর অবস্থা কি আমরা কেউ জানি না, এখন কোনো আলোচনার মধ্যেও নাই, এগুলোর কর্মতৎপরতা কি আছে সেটাও আমরা জানি না। এখন সংস্কার নিয়ে আমাদের যেটি হয়েছে, ধরেন বিরোধী দলগুলো বা অন্য রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে, সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে না এখন পর্যন্ত যে আসলে সরকার কোন পর্যন্ত সংস্কার করতে চায়, কি সংস্কার করতে চায়, তাদের সংস্কারের লক্ষ্য কি। তবে আমরা প্রত্যাশা করছি যে যেটা আমাদের ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মার্চ মাস থেকে তারা আলোচনা শুরু করবে, এবং এটা তাদের রোডম্যাপের মধ্যেই ছিল, বলা হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবে, ফেব্রুয়ারি মাসে একটা মিটিং তারা অলরেডি করেছে। তো এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি সংস্কার বলেন, নির্বাচন বলেন, যে কিছুই বলেন না কেন, আমাদের যদি মিনিমাম একটা রাজনৈতিক ঐক্যমত সমঝোতা যদি না হয় আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে, তাহলে কিন্তু কোনোটাই সম্ভব না। আমরা অবশ্যই চাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হোক, কেননা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি এবং পন্থা অবলম্বনের মাধ্যমে আপনি ক্ষমতা হস্তান্তরের কোনো পথ নেই। বলতে পারেন যে এই একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে, আমরা তো চাই না এই ধরনের অভ্যুত্থান বারবার হোক। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনার একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, এবং সেই জন্য একটা নির্বাচন, বাংলাদেশে যেহেতু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটার জন্য একটা সংস্কার লাগবে, এবং এই সংস্কারগুলো কিভাবে করা হবে, কতদূর করা হবে, সেটা এখন আমাদের সামনে প্রশ্ন। এবং এই প্রশ্ন নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনায় বসছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা পথ এবং পন্থা এটা বের হয়ে আসবে যে কোন ধরনের হয়। হয়তো সব দল সব কিছু মেনে নিবে এরকমটা না, কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদেরও তো একটা সংস্কার পরিকল্পনা আছে, এবং সেই সংস্কার পরিকল্পনার তাদের যে সমস্ত বিষয়গুলো তারা সংস্কার চেয়েছিল, সেই সংস্কারগুলোরও অনেক কিছু এই বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনার মধ্যে দিয়ে আছে। ফলে একটা নির্বাচন করার জন্য একেবারে সংস্কার ছাড়া হয়ে যাবে সেই নির্বাচন, সেটা আমরা মনে করি না, এবং এটা কোনো রাজনৈতিক দলও দিন শেষ বলছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমরা প্রথম থেকেই দেখছি যে সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলেই আটকে আছে, সেরকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক অনৈক্যের কারণেই কেমনটি হচ্ছে না, আপনি দেখেন সংস্কারের এটা আমাদের কাছে এই একটু আগে উনি যেটা বলেছিল, এই সরকারকে তো অনেক কিছু ফেস করে সামনে যেতে হয়েছে, এবং তারা সংস্কার কমিশন গঠন করেছে, 6টা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনার আংশিক আমরা জানতে পেরেছি, পুরো আমরা এখনো জানি না, সেগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো, জুলাই চার্টার। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্ররা যে জুলাই চার্টার যেটা শহীদ মিনারে ঘোষণা করতে জাতির জন্য হতো, এটা খুবই একটা ড্যামেজিং ব্যাপার। সরকার সেটা উপলব্ধি করেছে, ছাত্ররা যেদিন ঘোষণা দিয়েছে সেই দিনই সরকার বলেছে এগুলো ছাত্রদের ব্যাপার, আমাদের সাথে এর সাথে কোনো সংযোগ নেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই চার্টার নিয়ে আমরা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই আমরা একটা চার্টার তৈরি করব, এবং সেখানে একটা মিনিমাম রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করবে, এবং এটি করার অধিকারও সরকারেরই। এবং যদি আপনি সেই দিন হয়ে যেত তাৎক্ষণিকভাবে, যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল, সেইটা একটা ভিন্ন পরিস্থিতি, ভিন্ন প্রেক্ষাপট হতো। এখন এই জুলাই চার্টারের ব্যাপারেও সরকার যে পথে হাঁটছে, আমি মনে করি যে এটা একেবারেই সঠিক একটা পথ এবং পন্থা, এবং এর মধ্য দিয়ে জুলাই চার্টারও হবে। এবং সংস্কারের ব্যাপারেও আমি একটু আগে বলেছেন যে অক্টোবরের মধ্যে যদি একটা নির্বাচনী, ডিসেম্বর সরকার যেটা চিন্তা করছে সেটা যদি নিয়ে যায়, তাহলে আপনি আমরা যে সময় পাবো, আমাদের সেই সময়ের মধ্যে মৌলিক কতগুলো সংস্কার আমাদের সম্পন্ন আপনি বিচার করবেন, এবং বিচার, উনি আইনের মানুষ, আমরা এটা কালকে চাইলেই আপনি বিচার করে ফেলতে পারবেন না। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কতগুলো ট্রায়াল শুরু হয়েছে, এবং সেইগুলোর জন্য পর্যাপ্ত ওরা অপেক্ষা করছে, অনেক তো পুলিশি প্রতিবেদনই আসতেছে না, সেইগুলোর জন্য আমাদের একটা সময় লাগবে, এবং এই সরকার একেবারে সব বিচার করে ফেলতে পারবে এখনই, বা এটা তো কয়েক বছরও লাগতে পারে। তাহলে কয়েক বছরের জন্য আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করবে, সেটা কি এই সরকার চাচ্ছে? সেটাও সরকারও চাচ্ছে না। সরকার চাইবে
যে মূল যে বিষয়গুলো বিচার থেকে শুরু করে আমাদের সংস্কারের যে মৌলিক বিষয়গুলো আছে সেইগুলো তারা সম্পাদন করবেন এবং সেইগুলো একটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই তারা করবেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনূস এমন হবে না, উনি যেটা বলছেন যে উনি চলে যাবেন এরকম, যে জাতির একটা ক্রান্তিকালে উনি দায়িত্ব নিয়েছেন, জাতিকে আবার একটা ক্রান্তিকালের মধ্যে ফেলে দিয়ে যাওয়ার মতো মানুষও উনি নাই। আমি মনে করি যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমত্য এবং সমঝোতা তৈরির মাধ্যমেই তিনি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন। এখন আমি যেটা এইটুকু আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে যে সমস্ত বিতর্ক, সেই বিতর্কগুলো একটা সময়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এগুলো সুরাহা করবেই তারা, এবং প্রত্যেক রাজনৈতিক দল নিজের স্বার্থেই সেটি করবে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আগের সেই প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য তৈরি না হলে ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব কিনা? ঐক্যমত্য তো দরকারই, ঐক্যমত্য দরকার হলে যে বললাম না, ওই যে একটা ডিভিশন তো হয়েই রয়েছে, কোন নির্বাচনটা আগে, সংস্কার আগে না নির্বাচন, এগুলো তো বিতর্ক আছেই। ইন এডিশন ঐক্যমত্যের ব্যাপার যেটা বললেন, ইউনূস সাহেব 2 দফায় 2টা কথা বলছে। একটা অনেকদিন, বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউ তিনি বলেছিলেন যে রাজনীতিবিদরা ঐক্যমত্যের বিষয়ে যখন আমার সামনে এসে বসে তখন আমার সাথে তারা ঐক্যমত্য পোষণ করে, কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর তাদের কি যে হয় আমরা জানি না, একজন এক এক স্ট্যান্ড নিয়ে নেয়। আর এর পরিপ্রেক্ষিতে কি এবার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা জানালেন যে কোন দল কতটুকু সংস্কার চাইছে না সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে? সেখানে আমি আসছি। তো আপনি মানে মত ঐক্য বা ঐক্যমত্য বলতে যা বোঝায় সেটা আজকে পর্যন্ত অনিশ্চিত, কোনো সম্ভাবনা নাই, কারণ এরপরে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখি নাই। এরপরে যেটা আসছে শুধু নির্বাচনের কথাটাই আসছে, এক পক্ষ থেকে আর এক পক্ষ থেকে সংস্কার বিচার, তারপর নির্বাচন। এরপরে আসেন আপনি যখন সংস্কারের কতগুলো বিষয় উপস্থাপন করা হয়েছে, অলরেডি তাদেরকে জানানো হয়েছে এবং তাদের সাথে তো আরও আলোচনা চলবে। সেখানে ইউনূস সাহেব ওই যে টিচাররা যেভাবে ক্লাস করায় ঠিক সেইভাবে বলছে যে কিছু জিনিস তাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তারা কে কতটুকু সংস্কার চায়, কোনটা চায় না, এই টোটাল বিষয়গুলা উনি ওয়েবসাইটে দিয়ে দিবেন। তো ওয়েবসাইটে দিয়ে দিলে কী হবে, একটা চিত্র থাকলো যে বাংলাদেশের রাজনীতিবিদরা এই ইউনূস সরকারের সাথে মানে তাদের কিভাবে কি আন্ডারস্ট্যান্ডিং ছিল কি না ছিল। এইটা এ দুটাই কিন্তু আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের জন্য একটু ক্ষতিকর বলে আমি মনে করি। কেননা এই কথাটা কেউ চ্যালেঞ্জ করেনি যে আমার সামনে এসে বলে এক ঐক্যমত্য হয়, বাইরে গিয়ে অন্য কথা বলে, সে কারণে আমি এটাকে দিয়েছি। আবার আরেকটা কথা বলছি যে সরকার বলেছে সংস্কারের কথা, এবং সেই সংস্কার যদি যেটা উনি বলল যে কি বলে যে সরকার, আপনি কি একটা কথা বলছেন যে সরকারের তরফ থেকে নির্বাচনের দিন তারিখের যে বিষয়গুলো, দিন তারিখের বিষয়গুলো আজকে, হ্যাঁ না না আমি সেটা বলছি না। আপনি দেখেন রাজনীতিবিদরা কিন্তু যত কথাই আমরা বলি না কেন, ইউনূস সাহেব 2টা ডেট মেনশন করছিলেন নির্বাচনের জন্য। একটা হলো ডিসেম্বর 2025, অথবা যদি ওইটা আমরা করতে না পারি, সংস্কার আরেকটু বেশি চায়, তাইলে মানে জুন 2026। এখন কিন্তু ডিসেম্বর 25, তার মানে ডেট কিন্তু আলটিমেট ইউনূস সাহেব যেটা দিচ্ছেন সেটাই, সেখান থেকে কিন্তু নড়চড় হচ্ছে না। নির্বাচন নিয়ে আমরা দেখছি যে এক ধরনের মত পার্থক্য তো রয়েই গেছে, কিন্তু গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এক ধরনের লড়াই আমরা দেখতে পাচ্ছি। আবু হেনা রাজ্জাকি, যে গণঅভ্যুত্থান ইতিহাস বদলে দিল, সেই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এই মুহূর্তে আমরা কেন লড়াই দেখতে পাচ্ছি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহযোগ। এখানে লড়াই দেখতে পাচ্ছেন এই কারণে, কারণ আছে। আপনি একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং অনেক লোক মারা গেছে, মানুষ মারা গেছে, কোনো সন্দেহ তো নাই। 1400, 1500, 2000 হটেভার ইট ইজ, মানুষ মারা গেছে। এখন এটা ইউএন রিপোর্টেও তাই আসছে, কতজন মারা গেছে, 1400 মারা গেছে। আমরা বিএনপির তরফ থেকে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমরা ডেটা পাইছিলাম 422 জন লোক তাদের মারা গেছে। ফাইন, 422 জন মারা গেছে এবং দল মত নির্বিশেষে সবাই আন্দোলনে ছিল। এখন আসেন আপনি সিম্পল এই জিনিসটাও চিন্তা করেন, 422টা জন মারা গেলে 422টা পরিবারের মায়ের কোল খালি হয়েছে, সেক্ষেত্রে তো আমার একটা জেদ কাজ করা দরকার যে বিচারটা খুব জরুরি দরকার, বিচারটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। আচ্ছা, আর অভ্যুত্থানের কৃতিত্ব যারা চাচ্ছে তারা ছাত্ররা বলতে, তারা এই সমন্বয়ক বা যারা আছে। আমি এখানে একটা জিনিস সিম্পল বলতে পারি, আন্দোলন কাকে বলে সেই জায়গাটা আগে যাইতে হবে। সেই আন্দোলনটা কিভাবে আমরা নিছি, আন্দোলন যদি এই হয় যে আমরা আন্দোলন করতেছি, মাঠে নামছি, নামার পর এসে রিপোর্ট করলো যে গুলি মারছে এবং সাউন্ড গ্রেনেড হয়েছে প্রচণ্ড, আমরা চলে আসছি,
এটা গেল একটা আন্দোলনের রূপ। আরেকটা আন্দোলন, ছাত্ররা যখন 36 তারিখে আন্দোলন করে 36শে জুলাই পর্যন্ত, তখন পুলিশের ভার্সনটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে মারিয়াডা মরেয়াডা বাকিডি সরে না। আপনার দুইটা জিনিস পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। একটা হলো সাউন্ড গ্রেনেড এবং গুলি আমরা চলে আসছি, আর একটা হলো কি মারিয়াডা মরেয়াডা বাকিডি সরে না। তার মানে কি ফার্ম ডিটারমিনেশন, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই রাইট হোক রং হোক। তারপরে যদি আসেন যে এখন আসেন কৃতিত্ব দাবিদার কার, ঠিক এই মুহূর্তে কল্পনা করেন হাইপোথিসিস, শেখ হাসিনা যদি ক্ষমতা আসে এই মুহূর্তে, আবার আওয়ামী লীগ, এটা কিন্তু কাল্পনিক, আসলে বিপদগ্রস্ত হবে কারা? কোন লোকগুলো বিপদগ্রস্ত হবে? আপনি আমি সবাই বুঝি, এই যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনকারী, এবং আন্দোলনের কৃতিত্ব তাদের। যারা বিপদগ্রস্ত হবে না তাদের নয়। ভেরি সিম্পল আনসার। সুতরাং এখন আপনি খুঁজে বের করেন কারা বিপদগ্রস্ত হইতে পারে কালকে যদি হাসিনা ক্ষমতায় আসে, তাহলে আপনি বুঝতে পারতেছেন কারা আন্দোলনের কৃতিত্ব কার করার অধিকার আছে আর কার নাই। আর যারা দলের এত লোক মারা যাওয়ার পর সংস্কারের গুরুত্ব কম কিন্তু নির্বাচনের গুরুত্ব বেশি, তখন এটা নিশ্চয়ই একটা কোশ্চেন মার্ক আমার কাছে আসে। এইবার আসেন জনগণ। জনগণটা কি? উনি জনগণ, আমি জনগণ, আপনি জনগণ। বাংলাদেশের 18 কোটি লোক কিন্তু জনগণ। এই 18 কোটি লোকের জনগণের মধ্য থেকে আবার কিছু জনগণ বিভিন্ন দলে সম্পৃক্ত। এখন বাংলাদেশে যদি আমরা দেখি একটা দলের সর্বোচ্চ সাপোর্টার 35% আমরা পাই, তাই না? 35% পাই। তাহলে কি হইল? 35% ভোট যদি ধরি, আবার 35% জনসংখ্যাও যদি ধরি, তাইলে সবচেয়ে বড় দল যে দুটি আছে তারা বলতে পারে, যখন কোনো বক্তব্য তখন বলতে হবেই যে আমাদের এটা বক্তব্য আমাদের দলের যে জনগণ সেই দলের জনগণের পক্ষে। তার মানে 35% লোকের পক্ষে আপনার বক্তব্য, বাকি 65% কিন্তু আপনার না। কাজে জনগণ শব্দটা ব্যবহার করতে হলে রাজনৈতিক দলের বলতে হবে এইভাবে যে আমার এই দলের সাথে যে জনগণ সম্পৃক্ত তাদের পক্ষে বলছি। আপনি সব জনগণ নেন কেন? আপনার যে পরিমাণ জনসংখ্যা জনগণ আপনার পক্ষে আছে তারা আপনার, বাকিরা তো আপনার নয়। কাজে জনগণ ভেগ টার্ম এইটা ব্যবহার করতে পারবেন না, করা উচিত না। মানুষকে বিভ্রান্ত করা হয় যে জনগণ, এটা ভেগ টার্ম। আমার দলের জনগণ যার 5% ভোট, তার ভোট সূত্র ধরে যদি মোট জনসংখ্যার 5% নেই, আপনি বলবেন আমার দলের যারা সম্পৃক্ত দলের সাথে জনগণ তাদের পক্ষে বলছি। আপনি একটা কথা বলবেন জনগণের পক্ষে, মানে 18 কোটি লোকে বলছে, নো, জাস্ট আপনার দলের। সুতরাং যে যে স্ট্যান্ডটা নেবেন সেটা তার দলের। এগুলা যোগফল হিসাব করে সরকার সিদ্ধান্ত নেবে জনগণ বলতে কি বোঝায়, কার পক্ষে কতটা জনগণ। এই একটা জিনিস। আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, আমরা অতীতেও করছি, আসন বন্টন। আসন বন্টন মানে কি? কার দেশ কে বন্টন করে? অতীতেও তাই হয়েছে। যেমন ধরেন উনি একটা দলের, আমি একটা দলের, দুইজনে মিলে গেলাম, কি তোমার সিটে ভাই আমি আমার দল ক্যান্ডিডেট দিব না, আমার লোকও তোমাকে ভোট দিবে, তাহলে হইল এটা গণতন্ত্র। আমার লোক তার লোকেরে ভোট দিবে, এটা গণতন্ত্র। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নির্বাচন করতে হবে, জোট ফোট পরে কে কার সাথে সম্পৃক্ত হবে। আমরা দেখতে চাই সুষ্ঠু অবাধ নির্বাচনটা কিভাবে হয়। আপনার এলাকায় আপনি দাঁড়াবেন, সেখানে আমার সমর্থন, আমার প্রার্থী না দিয়ে বলবো আমার লোক আপনাকে ভোট দিবে, তারপরে পাশ করে আসবেন, তাহলে আমার লোকগুলা তো স্বাধীনতা নাই। যেটা দলে জোটে হয়, প্রার্থী দিল না, বললো যে এখানে অমুক দলের প্রার্থী, আমার প্রার্থী দিব না, আমার দল তোমাকে ভোট দিবে। তার মানে কি হলো? তাহলে তো আমার যে ভোটারটা, সেই ভোটারটা তো ইনফ্লুয়েন্সড, তাকে আমি ফোর্স করছি। কোথায় গণতন্ত্র? এগুলো চেঞ্জ হইতে হবে, এবং এটার জন্য যে সংস্কার দরকার, আমূল পরিবর্তন দরকার, এবং চেঞ্জ হবে। বাংলাদেশ এখন সেই আগের জায়গায় নাই, আমি আপনাকে বলিয়ে দিচ্ছি। 5ই আগস্ট বাংলাদেশে কেউ কল্পনা করে নাই শেখ হাসিনা চলে যাবে, যখন তার পুলিশ প্রশাসন, আর্মি, মিলিটারি সব তার, রাস্তাঘাট সব তার, সাউন্ড গ্রেনেড আকাশ থেকে মারে সবই তার, তারপরে সে পালাইছে। তাহলে আপনাকে বুঝতে হবে এখন কেউ কোনো পদে একেবারে কঠিনভাবে স্থির থাকবেন, নো। আপনার নিজের দল থেকেও বিস্ফোরণ হতে পারে। তরুণ সমাজ, নবীন সমাজ, তাদেরকে আপনাদের জাগ্রত হইতেছে এবং সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। অ্যাডভোকেট আবু হেনা রাজাকে বেশ কিছুদিন ধরে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা যেমন হচ্ছে তেমন সমালোচনাও হচ্ছে। গুঞ্জন রয়েছে উপদেষ্টা রাহিদ ইসলাম পদত্যাগ করবেন মঙ্গলবার এবং দল ঘোষণা হবে এই সপ্তাহেই। শোনা যাচ্ছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারাও যোগ দিচ্ছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলে, এবং ছাত্ররা যেমনটি দাবি করছে নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয়, হতে যাচ্ছে নীতি নির্ভর। আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা ছাত্রদের নতুন ধারার দল নিয়ে কি প্রত্যাশা রাখছেন? দেখেন, আমি একটা নিরপেক্ষ লোক হিসাবে যদি বলি, নতুন দল হতেই পারে, কিন্তু অন্য যারা রাজনৈতিক দল যারা আছেন তারা হয়তো বলবেন নতুন দল হতে পারে, কিন্তু অ্যালাউ করব না। আমি কেন করব না? বাজারটা আমার,
এখানে আমার প্রোডাক্টটা বাজারজাত করে ফেলছি, সেখানে আরেকজনের প্রোডাক্ট নিয়ে আসবে, তাহলে তো আমার ক্ষতি হবে ন্যাচারালি। আর 2 নম্বর হলো এই যে নতুন রাজনীতি, ইদানিং আমরা একটা শব্দ শুনতেছি কিংস পার্টি। কিংস পার্টি কিন্তু এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেনি। ইনফ্যাক্ট কোনো দলের নাম আমরা পেয়েছি? আমরা কিন্তু কোনো দলের নাম পাই নাই। বাংলাদেশে কিন্তু কিংস পার্টি বলতে কি বোঝায় সেই সংজ্ঞাটা আগে যেতে হবে। কিংস পার্টি বলতে বোঝায় ওইটা যিনি ক্ষমতায় থেকে একটা দল করবেন এবং সেই দলটার প্রধান হবেন যারা ক্ষমতা আছেন তাদের ভিতরে যে প্রধান, অতীতে যেগুলো কিংস পার্টি যেভাবে হয়েছে। সুতরাং এখানে এখন পর্যন্ত কোনো পার্টিই হয় নাই, এখন পর্যন্ত নাম হয় নাই, নিবন্ধন হয় নাই। তারপরে আমরা বলবো পার্টিটা কিংস পার্টি নাকি, তার আগেই আমরা বলতেছি কি আসলে আমরা খুব অস্থির চিত্তের এবং আমরা মনে খুব ইনডিসিশনে ভুগি যে আমরা কখন কোথায় কি বলতেছি, আমাদের ইনডিসিশনে যথেষ্ট। সুতরাং খুব স্থির চিন্তা করে শান্ত মাথায় চিন্তা করতে হবে। আর রাজনীতির মতৈক্য, নির্বাচন যদি সুস্থ নির্বাচন পাইতে হয়, নির্বাচন ইউনূস সাহেবের কাছ থেকেই নিতে হবে। ইউনূস সাহেব যদি নির্বাচন না দেন তাহলে কিন্তু তৃতীয় একটা পক্ষ আবার আসবে ক্ষমতায়, কারণ যারা নির্বাচন চাচ্ছে তারা ক্ষমতায় বসতে পারবে না, তাদের প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমেই। সুতরাং নির্বাচন নিতে হবে ইউনূস সাহেবের কাছ থেকেই। ইউনূস সাহেবের কাছ থেকে আবারও বলছি নিতে হবে। যদি ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন আপনারা না নিতে পারেন এবং সে যদি ব্যর্থ হয়, চলে যায়, উনি বলছে চলে যাবে না, আই কান্ট গ্যারান্টি ইট, কারণ আমার তো কোনো ওয়াদা নাই যে আমি একেবারে এইটা করব, আমি এত ঝুঁকিতে যাব না, আমি চাইছি মঙ্গল, আমার কোনো কিছুর অভাব নাই। সুতরাং আপনি যদি ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নিতে হয় তাইলে সেই জায়গায় ইউনূস সাহেবের ওইভাবে রাখতে হবে, অন্যথায় তৃতীয় পক্ষ আসলে আবার কিন্তু 2-3 বছরের জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর হবে। এমনি সমাজে কি হইলো না হইলো সেটা ইম্যাটেরিয়াল, আমি দেশের সার্বিক চিন্তা করে বলছি। আরেকটা কথা বলি আপনাকে, আমরা যদি বলি যে ইউনূস সাহেব ব্যর্থ, প্রতিদিন ক্ষতি করতেছে দেশটা, আমরা শুনি পত্রিকা আসে, বিভিন্ন জন টকশোতে অনেকে বলে, দায়িত্বশীল ব্যক্তিরাও বলে, তো বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছেন তারা তো দেখতেছেন প্রতিদিন ক্ষতি হচ্ছে, তাহলে ডিসেম্বর পর্যন্ত ডেট মানতেছেন কেন আপনারা? ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। ভিন্ন একটা প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যেমনটি জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে $29 মিলিয়ন দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই জায়গা থেকে সম্প্রতি আবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন, বললেন উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে দেওয়া হয়েছিল $29 মিলিয়ন। এই বক্তব্যের বার্তা কি? আপনি শুনেন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের বার্তা এবং তিনি কারা কিভাবে টাকা দিয়েছে। উনি কিন্তু মোদির সাথে কথা বলতে গিয়ে যখন মোদিকে প্রশ্ন করা হয়েছিল রেজিম চেঞ্জের ব্যাপারে, যে তাদের ডিপ স্টেট সেখানে ভূমিকা রেখেছিল, তিনি কিন্তু এখানে দ্ব্যর্থহীনভাবেই বলেছিলেন যে এটা এখানে কোনো ভূমিকা ছিল না। এখন তিনি আবার বলছেন $29 মিলিয়ন কোথায় দিয়েছেন, কাদেরকে দিয়েছিলেন, উগ্র বামপন্থীদের দিয়েছিলেন। এখন এটার ব্যাখ্যা উনি দিতে পারবেন। এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, তিনি, আমি তাকে প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে অনেক সময় অনেক কথা তিনি বলেন এবং সেই কথাগুলো নিয়ে এখন রাজনীতির মাঠে আমাদের দেশেও আলোচনা হচ্ছে, এগুলো আরও চুলচেরা বিশ্লেষণ সেগুলো হবে, হওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো দিবেন। আমি যে প্রসঙ্গটি আপনি একটু আগে উনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে যে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের চেয়ে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিষয়গুলো চলছে সেইগুলো এখন খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন, সেই রাজনৈতিক দল সামনের দিকে আমাদের আসবে এবং এই সপ্তাহেই আমরা এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেখব। আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে সকলকে ওয়েলকাম করা দরকার এবং সেই রাজনৈতিক দল আসবে, তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ কিভাবে তাদেরকে গ্রহণ করবেন, মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করেন। রাজনৈতিক দলে বাংলাদেশে কিন্তু মেরুকরণ হয়ে আছে, সেই মেরুকরণ থেকে আপনি একটা রাজনৈতিক দল, এই নতুন পরিস্থিতি কিন্তু একাধিক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, কিন্তু আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেই রাজনৈতিক দল আর অন্য অনেকগুলো পরশুদিনও একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশে, তো এক না, এটা একটু ভিন্ন। এবং মানুষের রাজনৈতিক অঙ্গনের যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের যেরকম কৌতূহল আছে, আগ্রহ আছে যে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, কিভাবে সেই রাজনৈতিক দল গঠিত হচ্ছেন, নেতৃত্বে কারা থাকছেন, সেইগুলো নিয়ে যেমন প্রশ্ন আছে, আমাদেরও আগ্রহ আছে। আমরা এই বাংলাদেশে 54 বছরে অনেক রাজনৈতিক দলের মানে কি বলি যে আবির্ভাব দেখেছি, অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে। রাজনীতির মাঠে এমন সব ব্যক্তিদের দ্বারা রাজনৈতিক দল গঠিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অনেক রাজনৈতিক দলকেই শেষ পর্যন্ত রাজনীতির মাঠে মানে টিকে থাকতে আমরা দেখিনি। আমরা এরকম চাই না। যারা এখন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা রাজনৈতিক দল যেটা গঠন করেছেন, সেই রাজনৈতিক দল
তারা বলছেন নেতা নির্ভর না, কিন্তু নেতা যে বাংলাদেশের ট্রেডিশনে গুরুত্বপূর্ণ এই দল গঠন প্রক্রিয়াতে কিন্তু আমরা সেটা দেখেছি। তাদের কয়েকবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে যে মানে অনেককে অ্যাকোমোডেট করার জন্য তাদেরকে নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন পদ তাদের সৃষ্টি হচ্ছে। এগুলো হলো বাংলাদেশের রাজনীতির যে প্রচলিত ধারা। আমরা যারা এই রাজনৈতিক দলগুলো গঠন করছেন তারা অন্য মঙ্গল গ্রহ থেকে আসেন না। এই বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়া জলবায়ুর মধ্য দিয়ে এদের বসবাস, ফলে তাদের মধ্যে প্রচলিত রাজনৈতিক যে মনস্তত্ত্ব সেটাও তাদের একেবারে বাইরে আছেন এরকমটা না। এখন ঘটনাটা হচ্ছে যে এই যে তরুণ প্রজন্ম যারা আমাদেরকে এত বড় একটা পরিবর্তন আমাদেরকে উপহার দিয়েছেন নেতৃত্বের চালকের আসনে বসে, সেই নেতৃত্বের কাছ থেকে মানুষ হয়তো গতানুগতিক রাজনীতি প্রত্যাশা করবে না, কিন্তু যদি গতানুগতিক রাজনীতি তাদের মধ্যেও থাকে এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিটাকেই যদি মূল উপজীব্য করেন তাহলে কিন্তু ওই একই বিবেচনা থাকবে। তো আমরা প্রত্যাশা করি যারা আমাদেরকে আশা দেখাচ্ছেন তাদের এই ঘোষণাপত্র রাজনৈতিক দলের যেটি আসবে এবং রাজনৈতিক দলের যেগুলো আসবে তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে এই রাজনৈতিক দল। এখন আপনি শেষ কথাটা বলছি যে আপনি পরিবারের মধ্যেও আপনি প্রতিদ্বন্দ্বী চান না, সমাজের মধ্যেও প্রতিদ্বন্দ্বী চান না, রাজনৈতিক দলগুলোর মধ্যেও রাজনৈতিক অঙ্গনেও তারা কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী চাইবে না। কিন্তু এটা রাজনৈতিক দলগুলো না, দেশের মানুষ যারা আছেন, এই যে উনি বলছেন যে আমি তো নিরপেক্ষ মানুষ, ওনার মতো অনেক মানুষ আছেন, তারাই এটা বিচার বিবেচনা করে সিদ্ধান্তটা নেবেন। একেবারে শেষ অংশে আমরা দর্শক এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।